একটা ছুটি আর একটু নিরিবিলি প্রকৃতি, একটা বিস্তীর্ণ বালুচর, তাতে অলঙ্কারের মতো দু তিনটি নৌকো, পাখিদের ছবির মতো ওড়াউড়ি, দু একজন কেজো আর ব্যস্ত মানুষ ও প্রাণীর দুরন্ত এগিয়ে চলা। দারুণ প্যাকেজ, কি বলুন? থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আজ আবার বেরিয়েছি নতুন একটা জায়গার খোঁজে, যা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। আসুন এবার ঢোকা যাক আসল গল্পে। আজ একটা নতুন দিন আর একটা নতুন সফর। আজকেও আনপ্ল্যান ট্যুর। সুব্রতদা গ্যারেজ থেকে গাড়ি আনতে গেছে, আমি ততক্ষণ আমাদের গলি পার হচ্ছি। দেখা যাক কোথায় যাই আমরা আজকে। সফরের শুরু হবে চা দিয়ে, তাই প্রথমে দাঁড়িয়ে গেছি চা খেতে, তারপরে দেখা যাক কত দূর কোথায় যাওয়া যায়। বিটি রোডের ওপরই দাঁড়িয়ে আছি আমরা। ভালোই চা করে দেখছি। ওই সুব্রতদার এগুলো সব চয়েস। বলেছি চা খাবো, খুঁজতে খুঁজতে এখানে এসে দাঁড় করালো। দেখাবার চেষ্টা করছি শহরের বুকে বসন্তের পলাশ, কিন্তু ব্যাকলাইট পড়ে সবটাই মাটি হয়ে গেল। কাশীপুর ব্রিজ পার হচ্ছি। দুপাশে পুরনো কলকাতার ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য। যদিও বৃহস্পতিবার কাজের দিন, তবু এই সকালে অফিস পাড়া জাস্ট চোখ কচলাচ্ছে। কিছুক্ষণ পরেই ধর্মড়িয়ে উঠে বসবে। রাস্তায় তেল ভরে নিলাম। এই যে বলছে আসুন আসুন তেল ভরুন তেল ভরুন, তোমার নিজের গাড়ি তো মারছে দেখছি। বেহালা টেহালা পেরিয়ে আমরা এখন পার হচ্ছি আমতলার স্বামীনারায়ণ মন্দির। এর বিস্তারিত ভিডিও আমার আছে, লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। ডান দিকে ডায়মন্ড হারবারের রাস্তা ফেলে সিরাকোল থেকে আমরা উস্তির রাস্তা ধরলাম। সংক্ষেপও হলো, আবার রাস্তার বাজারের ভিড়ও এড়ানো গেল। রাস্তায় থামতে হলো শিমুলের রমরমা দেখে। আমরা ওই ডায়মন্ড হারবার রোডটা ধরে এলাম, জোকা টোকা হয়ে আমতলা পেরিয়ে বিষ্ণুপুর পেরিয়ে আমরা সোজা উস্তির দিকেই ঢুকে গেলাম, সিধে ডায়মন্ড হারবারের দিকে গেলাম না। তা এদিকটা বেশ ফাঁকা ফাঁকাই আছে। আর মাঝখানে আমরা এই ছেঁড়া পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম এই দোকান থেকে। আর পাশের দোকান থেকে আমরা চা খাবো। চা খেয়েই আবার রওনা দেবো। দেখা যাক কত দূর গিয়ে পৌঁছোই। আকাশ বড্ড মেঘলা, একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ। গরম লাগছে, আবার রোদ যে লাগছে না এটাও আশীর্বাদের মতো। উস্তির রাস্তাটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো জ্যামজট নেই, বাজারহাট নেই, দুপাশে ক্ষেত জমি আর গাছপালা দিয়ে ঘেরা রাস্তা। এখন ঘুরে উঠছে কিছু কিছু, আর তার ফলে যেটা হয়েছে, যেহেতু বসতি কম সেহেতু খাবার দোকানও কম। খুব প্রায় আরাধনা করি একটা দোকান পাওয়া গেছে, আমরা খেয়ে নিয়েছি, আগেই তো বললাম। এখন আমরা এগিয়ে যাচ্ছি। চাটাও খাওয়া হয়ে গেল, চাটা ভালোই ছিল। পেরোচ্ছি নেত্রার লেভেল ক্রসিং। এখানে কিন্তু অনেকগুলো ভালো মিষ্টির দোকান আছে, খবর দিলাম। এতক্ষণ মেঘলা ছিল, এখন দেখলাম রোদ্দুরের 6টা বেরিয়েছে, 11:30 বাজে। এখনো পর্যন্ত আমরা তেমন কোথাও পৌঁছাতে পারিনি। এই নিশ্চিন্তপুর পেরিয়ে এলাম, তারপর একটা কি ভূত কি একটা দেখলাম নাম, সেখান থেকে নামখানা 25 কিলোমিটার। তারপরে ব্রিজ পেরিয়ে আমরা যাব 10 মাইল। 10 মাইল থেকে বাঁদিকে রাস্তা ধরে কোথায় যাব অবশ্যই জানতে পারবেন। আসলে আমিও প্রথম জানতে পারবো। ব্যাস, নামখানার ব্রিজের ওপর উঠে পড়লাম। ওপারেই নারায়ণপুর। 340 মিটার লম্বা এই ব্রিজ 2019 সালে খুলে দেওয়া হয়। চওড়া রাখা হয় 51 ফুট। নিচে হাতানিয়া দোয়ানিয়া নদী, পাশে সার্ভিস রোডও আছে, আর আছে ব্রিজের ওপর রেলিং ঘেরা হাঁটার রাস্তা। টুক করে গাড়ি থামিয়ে একবার উঁকি মারলাম দুপাশে নদীর হালচাল দেখতে।
আগে বকখালি যেতে তো এখানকার নৌকোই ভরসা ছিল, পরে আবার ভেসেল হলো। নারায়ণপুরে টোল রয়েছে, যাওয়ার সময় 15 টাকা কাটলো আর আসার সময় 5 টাকা। আমার ব্লগ দেখে যারা লালগঞ্জ বিচে আসবেন তারা গুগলে যে রাস্তাগুলো দেখাবে সেগুলো অ্যাভয়েড করে যাবেন। ওগুলো খুব সরু রাস্তা, বাইক গেলেও যেতে পারে কিন্তু বড় গাড়ি কিছুই যাবে না, আর টোটো অটোও যাবে না। একটু দেখে রাখুন, এই যে সত্যনারায়ণ জুয়েলার্স, এর ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে, এইটাই চওড়া রাস্তা, 4 চাকাও আপনার দিব্যি চলে যাবে। আর এদিকে সোজা বকখালির রাস্তা চলে যাচ্ছে। আর আগে যে সমস্ত রাস্তা আপনাকে দেখাবে সেগুলো ঢুকবেন না, কারণ সেগুলো ক্ষেত জমির মধ্যে দিয়ে একদম প্রায় আলের মতো রাস্তা। গুগল দেখাচ্ছে, কিন্তু আমরা আগে থেকে মোটামুটি আন্দাজ করেছিলাম যে একটা ভালো রাস্তা পাওয়া যেতেই পারে, তাই আমরা এগিয়ে এসে লোকজনকে জিজ্ঞেস করে এই রাস্তাটা ধরে নিয়েছি। একেবারে গ্রামীণ রাস্তা পেরিয়ে নির্দেশ মতো পড়লাম ইটের রাস্তায়। গাড়ি যায় বোঝা যাচ্ছে, কিন্তু সাবধানে কম স্পিডে চালিয়ে এগোতে হচ্ছে। বেশ সরু একটা ইট ফেলা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। লোকে বলল যে হ্যাঁ এখান দিয়ে গাড়ি যায়, রাস্তার হাল দেখেও বোঝা যাচ্ছে গাড়ি যায়। দেখি কোথায় গিয়ে পৌঁছাই। এসেছে ঘরে বাইরে, বিচ রিসোর্ট না ক্যাম্প, তাই হচ্ছে ক্যাম্প। আমের মুকুল, তার গন্ধ পুরো ভর্তি হয়ে গেছে মুকুলে। এসছিলাম যদি দুপুরের লাঞ্চ কিছু একটা করে দিতে পারে, ডাল ভাত যা হোক, তা দেখলাম যে এরা পারবে না। দেখি পাশের আর একটা ক্যাম্প আছে, ওখানে গিয়ে দেখি যদি ওরা পারে, আর নইলে বলছে ভোরের আলোতে যেতে, জানি না সেখানেও হয়তো পাওয়া যাবে না। যাকে দেখা যাক, আগে তো বিচে যাই। এখানেও একটা থাকার জায়গা রয়েছে, কিন্তু তালা মারা, মানে বুকিং টুকিং থাকলে তবে এরা আয়োজন করে। দাদা বোধহয় বিচের দিকে চলে গেল, তা আমরাও বিচের দিকে যাই। চোখে পড়ল গাছের দেবত্ব আরোপের সূচনা। বিচের দিকে যাচ্ছি আমরা। বলো, এরকম অজানা অচেনা জায়গায় কেমন লাগছে আসতে? হ্যাঁ, একদম অচেনা এবং অপরিচিত জায়গা, হঠাৎ করে চলে আসা। ভালো তো লাগছেই, তবে এরপরে দুপুরে খাবার কোথাও পাওয়া যাবে কিনা সেটা জানি না। তবে জায়গাটা দারুণ সুন্দর, সত্যিই ভালো, ভীষণ ভালো লাগছে। এই এটা দেখেছো, এখানে এসে থাকা যায়। ইউক্যালিপটিভ, হ্যাঁ থাকা যায় তো। এখানে এসে একটা ইউক্যালিপটাসের এখানে সরকারি থেকে জঙ্গল করে রেখেছে। আর এদিকে হয়েছে কাঁটা ঝোপ, বাবলা কাঁটা। মাঝখান দিয়ে সৈকতে যাওয়ার রাস্তা। ঝাউবন, সবুজে সবুজ। দুপাশে ম্যানগ্রোভের ঝোপ রেখে এগিয়ে গেলাম সমুদ্রচরের দিকে। হঠাৎই যেন উন্মুক্ত হয়ে গেল বিস্তীর্ণ বালুচর। দেখা হলো, কথা হলো এক জেলে পরিবারের সাথে।
আকাশ মেঘলা থাকায় চর আর জলরেখা একেবারে মিলেমিশে গেছে। সৈকত থেকে চোখ ফেরাতেই এক টুকরো ঝাউবন, আর তার পাশে সিথির মতো চলে গেছে মেঠো রাস্তা লোকালয়ের দিকে। এত নির্জন সৈকত আমি আগে কখনো দেখিনি। শীতের মরশুমে এখানে কিছু বেশি পর্যটক আসলেও অন্যান্য জনপ্রিয় সৈকতগুলোর মতো অশান্তির পরিবেশ এখানে এখনো তৈরি হয়নি। স্বচ্ছন্দে এখানে ঘুরে বেড়ানো যায়। এখানে এখনো স্বচ্ছন্দ লাল কাঁকড়ারাও চারপাশে তারা ফুল ফুটিয়ে রেখেছে। হয়তো এই লাল কাঁকড়ার সুবাদেই নাম হয়েছে লালগঞ্জ। লাল কাঁকড়ার জন্যই বোধহয় লালগঞ্জ। এখানে বালুচরে মাছ শুটকি করা হয়, তাই পাখিদের ছন্দবদ্ধ ওড়াউড়ি, নতুন নতুন দৃশ্যের জন্ম। ব্যস্ত ষাঁড় তার শর্টকাট হিসাবে সৈকতের নির্জনতাকেই বেছে নিয়েছে। ছোট্ট ঝাউবনটাকে একটু এক্সপ্লোর করার স্বাদ জাগল। তাই ঝাউবনে একটু হারাতে এলাম। জলের ধারে ঘুরবো, সমুদ্রের ধারে ঘুরবো, বিচের ধারে ঘুরবো, অথচ ঝাউবনে ঘুরবো না তা তো হয় না। তাই ঝাউবনে ঘুরতে এলাম। না গো, তোমরা মুখ ঢেকে থাকো, অসুবিধা নেই। দুপাশে ম্যানগ্রোভ আর ছোট্ট সোঁতা পেরিয়ে ইটের রাস্তা ধরে আমরা চলে এলাম ভোরের আলো হোমস্টেতে। ভোরের আলো, এটাও বেশ একটা সুন্দর, বেশ থাকার জায়গা ভালো। বাহ, এই আপনাদের ঘর তাই তো? এই যে ডরমেটরি, বা অনেকজন, 4 জন শুতে পারবে? ও এখানেও তো আছে। ও 8 জন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু লাইটটা জ্বেলে দিন। হ্যাঁ, 8 জন শুতে পারবে। গদির ব্যবস্থা আছে। এখানেও তো এসে থাকা যায়। ওই দিকটাতে আমাদের এমনি লোকাল যারা আছে। আচ্ছা, এইটা ডবল বেড, 3 জন শোয়া যাবে। আপনাদের টয়লেটের ব্যবস্থা? এই টয়লেট, এই টয়লেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো পাবেন। আমি ওইটা দেখাচ্ছি। এটা একটা, এটা একটা। আচ্ছা, শীতকালে যে আসবে গরম জলের ব্যবস্থা কি হবে? গিজার আছে, পিছনে আমার টয়লেট আছে, ওখানে গিজার আছে, সব আছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভোরের আলোতে এসেছি বললাম, আর ইনি হচ্ছেন, এনারা দেখাশোনা করেন। আপনি একটু নামটা বলে বলুন, ভোরের আলোকে আপনি বিজ্ঞাপন করুন, কোনো চিন্তা নেই। আমার নাম প্রবীর পাঞ্জা। আমি এখানে, আমরা সবাই থাকি, আমাদের সবাই মিলে তৈরি করে। আচ্ছা, এরা মানে বুকিং এর টেলিফোন নাম্বার 9733 960 নাম কি, কি নামে? প্রবীর রবীন্দ্রনাথ শাসমল। আচ্ছা, একটু রেটটা বলবেন? আমাদের এখন চলছে 1050 টাকা। 1050 টাকা, ওর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এটা থাকবে, সঙ্গে বোটিংটাও ফ্রি। বোটিং এখান থেকে কোথায়? এখান থেকে বোটিং হয় না? আমাদের এই সপ্তমুখী নদী থেকে ওই বঙ্গোপসাগরের সামনেটা নিয়ে আমাদের। আর শীতকালেও তো মোটামুটি একই রেট থাকবে তো? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টে মাস আমাদের 100 টাকা করে বাড়ানো হবে। 100 টাকা বাড়ানো হবে, ঠিক আছে।
ভোরের আলোর উঠোনে বসে আছি। ওরা বলেছে আমাদের লাঞ্চে সামান্য কিছু আয়োজন করে দেবে, আর ওরা বেশ খুশি মনেই বলল যে বসুন, মিনিট 15 লাগবে, করে দেবো। ঠিক আছে। যেটা বলার জন্যে যে আমাকে অনেকে অভিযোগ করেছেন যে আপনারা যারা ব্লগার, বিশেষ করে ট্রাভেল ব্লগার, তারা যেখানেই যান সেই জায়গায় আপনাদের কাছে অত্যন্ত ভালো এবং আপনারা অত্যন্ত গ্লোরিফাই করে ব্যাপারগুলো সবার কাছে বলে থাকেন, অথচ আমরা যখন যাই তখন গিয়ে দেখি নানা রকম গলদ রয়েছে, নানান রকম অসুবিধা। তা ব্যাপারটা সত্যি চিন্তার। তাই আমি বলেই দিচ্ছি যে এখানে অসুবিধার সংখ্যা অনেক, যে একেবারে শহুরে সভ্যতার সব কিছু পাবেন তা কিন্তু নয়। যেমন এই ভোরের আলোতে কোনো অ্যাটাচ ঘর কিন্তু নেই, সুতরাং বাইরে বাথরুমগুলি সমস্ত ভালোই দেখালাম তো, কিন্তু বাইরে সেটা কারো কারো ক্ষেত্রে একটু অসুবিধাজনকও হতে পারে। এরপর আপনাদের বিচার্য। খাবার এসে গেছে, তরকারিটা দারুণ হয়েছে খেতে, আর আমি তো সবজি ভালোবাসি। আর ডাল রয়েছে, স্যালাড, আলু ভাজা, মাছ, আর কি চাই। এর সঙ্গে আসবে চাটনি, পাঁপড় আর মিষ্টি। হ্যাঁ, দুপুরবেলা না চাইতেই একদম ভগবান। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দারুণ খেলাম। আর এখন আমরা বেরিয়েছি এই বাঁধটা পেরিয়ে সমুদ্রের ধারে বা বিচে। এখানে নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে সপ্তমুখী নদী। এখানে সপ্তমুখী নদীর সঙ্গে বঙ্গোপসাগর মিশেছে। এই বাঁধ পেরিয়ে এই যে ম্যানগ্রোভের জঙ্গল, এটা পেরিয়ে বিচের ধারে যেতে হবে। পাশে বেশ কিছু বাঁশের তৈরি বসার জায়গা। বাঁধ ধরে হাঁটছি। এখানকার ম্যানগ্রোভের জঙ্গলটা কিন্তু বেশ সুন্দর। এখানে একটা ব্যক্তিগত পুকুর টাইপের করে রেখেছে, আর এই সামনেই রয়েছে নদীর সঙ্গে বঙ্গোপসাগরের মিলন। মাঝখানে একটা চর রয়েছে, ওই চরটায় নৌকো করে নিয়ে যায়, কিন্তু আমাদের হাতে টাইম নেই। নৌকো এখান থেকেই যায়, আমাদের হাতে টাইম নেই, তাহলে আজকে নৌকো আমরা চড়লাম না। ওই যে নৌকো যাচ্ছে আমাদের সামনে, যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লথিয়ান দ্বীপ অভয়ারণ্য। মানুষকে যেতে দেওয়া হয় না, কারণ ওখানে যে সমস্ত বিষধর সাপকে রেস্কিউ করা হয় ওইখানে ছাড়া হয়। এদিকটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, হাতে সময় নেই। আমরা আজকে টাটা বাই বাই করি। মেঘের চাদরে ঢাকা আকাশ, আঁকিবুকি কাটা সৈকত, আর অপেক্ষায় থাকা 2-3টি নৌকোকে পিছনে রেখে আমরা চললাম বাড়ির পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে আড্ডা বেঞ্চের বন্ধু হয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।